Welcome to LA Online Education, the key of success. আজ আমরা দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এই তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলবো। নাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে যেসব যৌগিক পদার্থ বিগলিত বা উপযুক্ত কোনো দাবকে দ্রবীভূত অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে বিপরীত তড়িৎযুক্ত আয়নে বিয়োজিত হয় এবং বিয়োজিত হয়ে আয়নের সাহায্যে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের সময় নির্দিষ্ট তড়িৎদ্বারে তাদের রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয় এবং রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে। এইটা কি বলবো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, একে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন হচ্ছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড, NaCl ইত্যাদি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গুলো আমি কি বললাম যে আয়নে বিশ্লিষ্ট হয়। এখানে দেখতে হবে যে আয়ন কাকে বলে। আয়ন হচ্ছে তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে আয়ন বলে। এখন আয়ন দু প্রকারের হয়। একটা হচ্ছে আয়ন তাহলে ক প্রকারের হয় না, আয়ন হচ্ছে দু প্রকারের হয়। আয়ন দু প্রকারের হয়, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দু প্রকারের আয়ন হয়ে থাকে। ক্যাটায়ন কাকে বলে না, কোনো পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করে, অর্থাৎ তার পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার তুলনায় কমে যায়, তবে সে ক্যাটায়নে পরিণত হয়। আর অ্যানায়ন কাকে বলবো না, যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ এই ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তার পরমাণুর মধ্যে প্রোটন অপেক্ষা ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়, তখন তাকে অ্যানায়ন বলবো। যতগুলো ইলেকট্রন ত্যাগ করে তার উপরই ক্যাটায়নের পরিমাণ নির্ভর করে, কতগুলো প্লাস আসবে বা কতগুলো প্লাস আসবে। আর অ্যানায়ন যতগুলো ইলেকট্রন গ্রহণ করে তার উপরই আমরা দেখতে পাবো। যেমন ধরো একটা হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন যখন ত্যাগ করে তখন H+ আয়ন হয়। ঠিক আছে, বা এরকম যদি বলি যে কপার Cu++ উৎপন্ন করে, আবার ঠিক একইভাবে SO4- উৎপন্ন করে। সালফেট এটা তোমার মূলক। এখন আমরা এরপর যাব যে তড়িৎ বিশ্লেষ্য কত রকমের হয় ও কি কি। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য দুই রকমের হয়ে থাকে। তড়িৎ বিশ্লেষ্যরও আবার ভাগ আছে। তড়িৎ বিশ্লেষ্য দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যখন কোনো যেসব পদার্থের জলীয় দ্রবণে খুব বেশি পরিমাণে আয়ন উৎপন্ন হয়, তখন সেটাকে বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন HCl বা H2SO4, NaCl এর উদাহরণ। ঠিক একইভাবে যদি বলি যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলবো না, যেসব পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় খুব অল্প পরিমাণে আয়নিত হয়, মানে
আয়নের পরিমাণটা যদি খুব সামান্য হয় তখন সেটাকে বলবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখন এগুলো H3PO4, তারপর হচ্ছে CH3COOH, HCOOH এর উদাহরণ। বিশ্লেষণ কাকে বলে না, বিগলিত বা উপযুক্ত কোনো দাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ পরিচালনা করা হয় বা পরিচালিত হয় তা করলে তখন নির্দিষ্ট তড়িৎদ্বারের মধ্যে রাসায়নিক বিয়োজন ঘটে। এই বিয়োজন ঘটানোর পদ্ধতিটা কি বলা হয়? তড়িৎ বিশ্লেষণ। এখন তড়িৎ বিশ্লেষণ করার জন্য যেমন কি কি লাগবে না, তড়িৎ বিশ্লেষণ করার জন্য যেমন একটা দুটো তড়িৎদ্বার প্রয়োজন, একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রয়োজন। এবার যদি জলের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে ভোল্টামিটারের প্রয়োজন। তাহলে এই ভোল্টামিটার যন্ত্র দিয়ে আমাদের তড়িৎ বিশ্লেষণ করা হয়ে থাকে। ভোল্টামিটার যন্ত্রটায় দুটো তড়িৎদ্বার এইভাবে থাকে। এই দুটি তড়িৎদ্বারের সঙ্গে একটা ব্যাটারি যুক্ত করা থাকে। এভাবে ব্যাটারি যুক্ত করা থাকে। এটা চাবি, এটা অর্থাৎ সুইচ অন করলে তখন তড়িৎ প্রবাহ শুরু হয়। এটা ব্যাটারি পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এটাকে বলা হয় ক্যাথোড, এটাকে অ্যানোড, আর এর মধ্যে থাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখন যখন কোনো তড়িৎ বিশ্লেষণ করা হবে তখন এই ভোল্টামিটার যন্ত্রেতে দুটো তড়িৎদ্বার নেওয়া হবে এবং যদি জলের তড়িৎ বিশ্লেষণ করতে হয় তাহলে জলের সঙ্গে কিছুটা পরিমাণ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে দেওয়া হবে। কারণ আমরা জানি বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে সক্ষম নয়, তাই তার মধ্যে কিছুটা পরিমাণ যদি সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দেওয়া হয় তখন সালফিউরিক অ্যাসিড যখন আয়নিত হয় তখন জলও আয়নিত হতে থাকে, ফলে তখন জল তড়িৎ পরিবহন করতে থাকে। এখন জলের তড়িৎ বিশ্লেষণ করার সময় দুটো প্ল্যাটিনাম তড়িৎদ্বারকে নেওয়া হয়। দুটো প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সঙ্গে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তকে যুক্ত করা হয়। এখন নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটিকে বলা হয় ক্যাথোড এবং পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটিকে বলা হয় অ্যানোড। জলে এইবার যদি ওর মধ্যে চাবি টিপে যদি আমরা তড়িৎ পরিবহন করতে শুরু করি, এর মধ্যে তড়িৎ পরিবহন শুরু হয়, তাহলে জলের মধ্যে থাকা ক্যাটায়ন গুলো ক্যাথোডের দিকে এবং অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে যেতে থাকে। এবার আমি জলের তড়িৎ বিশ্লেষণে যে আরেকটা চিত্রের সাহায্যে দেখাচ্ছি যে কিভাবে এখানে যে গ্যাসগুলো উৎপন্ন হয় সেগুলো কিভাবে কোন দিকে যায় এবং তার ক্যাথোডে বিক্রিয়া এবং অ্যানোডের বিক্রিয়া কি রকম হয়। জলের তড়িৎ বিশ্লেষণে
ধরো এই ভোল্টামিটার যন্ত্রেতে জলের তড়িৎ বিশ্লেষণ করা হয়। এখানে একটা ক্যাথোড, দুটো পাতকে ঢোকানো থাকে এবং এই পাত দুটিকে এই দুটি প্ল্যাটিনাম পাত ঢোকানো থাকে। এখান দিয়ে ফানেল দিয়ে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অর্থাৎ জল, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জল এর মধ্যে দিয়ে ঢালা হয়ে থাকে এবং এই দুটো প্ল্যাটিনাম তড়িৎদ্বার, এখন এটাকে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা আছে তাই এটাকে বলবো আমরা ক্যাথোড, আর এটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা আছে তাই এটাকে বলবো অ্যানোড। এখন জল যে আয়নিত হবে, জল ভেঙে গিয়ে H2O জলের সঙ্গে এই জল ভেঙে গিয়ে H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। এখন দেখবো যে H প্লাস আয়ন অর্থাৎ জল যে আয়নিত হয়ে H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন উৎপন্ন করে, H প্লাস আয়ন ক্যাথোডের দিকে অর্থাৎ ক্যাথোডের দিকে যায় এবং ক্যাথোডে গিয়ে H প্লাস আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্যাথোডে গিয়ে H প্লাস আয়ন ক্যাথোডে যায়, এটা ক্যাথোডের বিক্রিয়া। ক্যাথোডে H প্লাস আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে H উৎপন্ন করে এবং দুটো H পরমাণু পরস্পর যুক্ত হয়ে H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ এখানে যেহেতু ইলেকট্রন গ্রহণ করে H মূলকে পরিণত হচ্ছে, তাই এখানে H পরমাণু, এই H পরমাণুতে পরিণত হয়, তাই এখানে ইলেকট্রন গ্রহণ করার জন্য এটাকে বলা হয় বিজারণ ঘটছে। ঠিক একইভাবে অ্যানোডের বিক্রিয়াটা অ্যানোডে OH মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হয়। চারটে OH মূলক যখন পরস্পর যুক্ত হয় তখন 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন করে। তাহলে আমরা কি দেখতে পেলাম, অ্যানোডে গিয়ে এখানে এটা অ্যানোড আছে, এখানে ক্যাথোড। তাহলে ক্যাথোডে কি গ্যাসের কথা আমরা বলেছি না, এখানে গিয়ে যে হাইড্রোজেন গ্যাস জমা হতে থাকে আর এখানে অ্যানোডে গিয়ে অক্সিজেন গ্যাস জমা হতে থাকে। এখন আমরা জানবো কি করে, হ্যাঁ আর একটা কথা, এখানে ক্যাথোডের ক্ষেত্রে আমি যেমন বলেছিলাম যে বিজারণ ঘটে থাকে, তেমনি অ্যানোডের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন ত্যাগ করে তাই সেখানে জারণ ঘটে থাকে। এখন এই যে দুটো গ্যাস আমি বললাম হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা কি করে বুঝবো যে এটা হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস? এটা আমাদের জানা বলে জলের তড়িৎ বিশ্লেষণে হলো হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, সেই জন্যই বললাম। কিন্তু এই দুটোকে জানতে হলে একটা পরীক্ষা, মানে দুটোকে পরীক্ষার মাধ্যমে জানতে হবে যে হাইড্রোজেন গ্যাস কি এটা অক্সিজেন গ্যাস। এখন একটা শিখা যুক্ত পাটকাঠিকে যদি আমরা এই গ্যাস জারের হাইড্রোজেন, যেটাকে আমরা হাইড্রোজেন যুক্ত গ্যাস জার বলছি, যদি ওই গ্যাস জারের মধ্যে অর্থাৎ ক্যাথোডে উৎপন্ন যে গ্যাস, সেই উৎপন্ন গ্যাসকে যদি একটা গ্যাস জারে নিয়ে তার মধ্যে যদি শিখাযুক্ত একটা পাটকাঠিকে ঢোকানো হয়, দেখা যাবে পাটকাঠি
শিখাটা নিভে যাচ্ছে এবং গ্যাসটি নীল শিখায় নীল শিখায় জ্বলতে থাকবে। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারবো যে এই ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হাইড্রোজেন গ্যাস। অপরপক্ষে যদি একটা শিখাহীন কাঠিকে এই অ্যানোডে উৎপন্ন গ্যাস জারের মধ্যে প্রবেশ করানো হয়, তাহলে দেখতে পাবো যে শিখাহীন কাঠিটি দাউ দাউ করে জ্বলছে, অর্থাৎ শিখাযুক্ত অবস্থায় জ্বলতে থাকছে। এ থেকে বোঝা যায় যে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি অক্সিজেন গ্যাস। এখন তাহলে আমরা জলের তড়িৎ বিশ্লেষণের ফলে জানতে পারলাম যে কোথায় কি গ্যাস উৎপন্ন হচ্ছে, এবং আমরা আরো আরেকটা আয়তন ভিত্তিক যে অনুপাত আমরা দেখতে পাবো যে ক্যাথোডে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হচ্ছে অর্থাৎ হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে যে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তার আয়তনগত ভাবে এরা 2:1 অনুপাতে থাকে। ঠিক আছে, এরপর আমরা আসবো যে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। আরেকবার বলি, কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি লাগবে? তড়িৎ বিশ্লেষ্য হিসেবে লাগবে H2SO4 মিশ্রিত সালফিউরিক অ্যাসিড মিশ্রিত CuSO4 অর্থাৎ কপার সালফেটের জলীয় দ্রবণ। আর তড়িৎদ্বার হিসাবে আমরা ব্যবহার করব যে এখানে বলাই আছে কপার তড়িৎদ্বার, তাহলে তড়িৎদ্বার হিসাবে কপার পাতকে ব্যবহার করা হবে। এখন বিশুদ্ধ কপার পাতকে ব্যবহার করা হয়। এখন জল এর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ চালনা করা হয় সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণের মধ্যে যখন চালনা করা হয় জলীয় দ্রবণের মধ্যে, তখন কপার সালফেট CuSO4 কপার সালফেট Cu++ SO4 আয়নে বিশ্লিষ্ট হয়। এখন একই সঙ্গে যেহেতু কপার সালফেটের জলীয় দ্রবণ, তাই জলও বিশ্লিষ্ট হয়ে H+ আয়ন এবং OH- আয়ন উৎপন্ন করে। এখন H+ আয়ন এবং Cu++ আয়ন উভয় ক্যাটায়ন হওয়ায় ক্যাথোডের দিকে আকর্ষিত হয়। এখন অর্থাৎ ক্যাথোডের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করে। Cu++ আয়ন H+ আয়নে বিজারিত হওয়ার প্রবণতা বেশি থাকায় আয়নের চেয়ে বেশি হওয়ায় Cu++ আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে এবং কপার অর্থাৎ Cu রূপে ক্যাথোড প্লেটের উপর জমা হতে থাকে। অপরপক্ষে SO4- এবং OH- আয়ন দুটি কোন দিকে যাবে না অ্যানোডের দিকে যাবে, অ্যানোডের সংস্পর্শে যাবার চেষ্টা করে
অ্যানোডের সংস্পর্শে গেলে অ্যানোডের মধ্যে থাকা কপার, অ্যানোডও তো কপার পাতি, কপার ইলেকট্রন বর্জন করে সিইউ প্লাস প্লাস আয়ন হবার প্রবণতা SO4 মাইনাস মাইনাস বা OH মাইনাস, অর্থাৎ অ্যানায়নগুলো থেকে ইলেকট্রন ত্যাগ করে Cu প্লাস প্লাস আয়ন হওয়ার প্রবণতাটা বেশি হওয়ায় কপার প্লেট থেকে কপার Cu প্লাস প্লাস রূপে ক্যাটায়ন রূপে দ্রবণের মধ্যে মিশ্রিত হতে থাকে এবং অ্যানোড পাতে ক্ষয় হতে থাকে। এইভাবেই তাহলে আমরা যেটা বললাম যে ক্যাথোডের বিক্রিয়াটা কি, অ্যানোডের বিক্রিয়াটা কি, একবার দেখা যাক। ক্যাথোডে কি বিক্রিয়া বললাম, Cu প্লাস প্লাস আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu এ পরিণত হয় এবং ক্যাথোড প্লেটের উপর জমা হতে থাকে। একইভাবে অর্থাৎ এখানে কি ঘটে, এখানে বিচারণ ঘটে। একইভাবে অ্যানোডে Cu দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu প্লাস প্লাস উৎপন্ন করে, অর্থাৎ এখানে জারণ ঘটে। অর্থাৎ ক্যাথোডের বিক্রিয়া এবং অ্যানোডের বিক্রিয়া এগুলো কিন্তু উল্লেখ করা প্রয়োজন। এখানে একই সঙ্গে বলা যায় যে একই সঙ্গে আমরা বলতে পারবো যে ক্যাথোডে মানে ক্যাথোড বা অ্যানোডে যে কোনো একটা প্রশ্ন করে বলা যায় জারণ কোথায় হয়, বিজারণ কোথায় হয়, অর্থাৎ আমাদের জানতে হবে ক্যাথোডে বিজারণ ঘটছে, অ্যানোডে। বিশ্লেষণের প্রয়োগে আমরা দেখব যে ধাতু নিষ্কাশন, এই তড়িৎ বিশ্লেষণের সাহায্যে বিভিন্ন ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই সমস্ত ধাতুকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়ে থাকে। তাহলে এবার আমরা তড়িৎ বিশ্লেষণের এটা একটা ব্যবহার বলতে পারি যে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারগুলো কি কি, বা আমরা একটা একটা করে ব্যবহার বলবো। যেমন ধাতু নিষ্কাশন, এটা একটা ব্যবহার। যেমন তড়িৎ লেপন, এটা একটা ব্যবহার। আচ্ছা, এখানে তাহলে কোন কোন ধাতুগুলো হয়ে থাকে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, আর অ্যালুমিনিয়াম। এই ধাতুগুলো আরো আছে, প্রভৃতি ধাতুগুলো আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করতে পারি। এখন আমরা এখানে দেখব যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। এখন অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে যেটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়, যে 900 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 60% ক্রায়োলাইট এবং 20% ফসফর, 20% বিশুদ্ধ অ্যালুমিনিয়াম গলিত মিশ্রণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হয়ে থাকে। আর ক্যাথোড হিসাবে যেটা নেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে স্টিল নির্মিত আয়তাকার ট্যাঙ্কের ভিতর দিয়ে পুরো গ্রাফাইটের পুরো আস্তরণ বা গ্যাস কার্বনের পুরো আস্তরণ করা থাকে, আর এটাকেই ক্যাথোড রূপে ব্যবহার করা হয়ে থাকে। আর অ্যানোড রূপে অনুভূমিক ভাবে দণ্ড লাগানো থাকে, ঠিক আছে।
তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তারপর তার মধ্যে তড়িৎ প্রবাহ চালনা যদি করা হয়, তাহলে আমরা দেখব যে এখন ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া হয়ে থাকে বা অ্যানোডে কি ধরনের বিক্রিয়া হয়ে থাকে। প্রথমে যেটা বলবো যে তড়িৎ বিশ্লেষ্যটা কিভাবে আয়নিত হয়ে থাকে। না, এই Al2O3 বিশ্লিষ্ট হয়ে গিয়ে 2Al অর্থাৎ +3 মানে তিনটে প্লাস থাকবে, আর 3O মাইনাস মাইনাস উৎপন্ন করে। এবার এখান থেকে আমরা বুঝতে পারবো যে ক্যাথোডের দিকে কি বিক্রিয়া হবে বা অ্যানোডের দিকে গিয়ে কি বিক্রিয়া হবে। এখন ক্যাথোডে 2Al3+ তিনটে ইলেকট্রন গ্রহণ করে 2Al উৎপন্ন করে। এখানে ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটে। ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটে। ঠিক অ্যানোডে কি হয়, অক্সিজেন উৎপন্ন হয় যে 3O অ্যানোড 3O মাইনাস মাইনাস। আচ্ছা, প্রত্যেকটা -6E 3O উৎপন্ন করে। এখন 3O প্লাস 3O 6O মানে হচ্ছে 3O2 হিসাবে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এবং অক্সিজেন গ্যাস অ্যানোড পাশ দিয়ে বেরিয়ে যায়। এই অ্যালুমিনিয়াম Al3+ যে 2Al3+ 6টা ইলেকট্রন গ্রহণ করে 2Al উৎপন্ন করে এবং এখানে ক্যাথোডে বিজারণ ঘটে। ইলেকট্রন গ্রহণ করেছে তাই বিজারণ ঘটেছে। অপরপক্ষে অ্যানোডে তিনটে অক্সিজেন আয়ন 6টা ইলেকট্রন ত্যাগ করে 3O উৎপন্ন করে এবং দুটো 3O পরস্পর যুক্ত হয়ে 3O2 অর্থাৎ অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, যা অ্যানোড পাশ দিয়ে বাইরে বেরিয়ে যায়। এখন আমরা এরপর যেটা দেখব ধাতু পরিশোধনে, কপার, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু পরিশোধনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা হয়ে থাকে। কপার ধাতুর পরিশোধনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষক, আমরা এবার আসছি কপারের পরিশোধন। এখন তড়িৎ বিশ্লেষ্য হিসাবে সিসার আস্তরণযুক্ত ভোল্টামিটারে 10 থেকে 15% কপার সালফেট ও 5 থেকে 10% সালফিউরিক অ্যাসিড মিশ্রিত দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে। আর ক্যাথোড হিসাবে বিশুদ্ধ কপারের পাতলা পাত, অ্যানোড হিসাবে তাপ বিশোধনে প্রাপ্ত অবিশুদ্ধ কপারের মোটা দণ্ডকে নেওয়া হয়ে থাকে। এখন এরপর এই অবস্থায় যদি এর মধ্যে তড়িৎ পরিবহন করা হয়ে থাকে, তাহলে একইভাবে আগে আমি যেটা বললাম কপার সালফেটের জলীয় দ্রবণের সাহায্যে আগে একটা বলেছি, কপার পরিশোধন। কপার পরিশোধনে কি নিতে হবে না, ভোল্টামিটারে সিসার আস্তরণযুক্ত ভোল্টামিটার
যন্ত্রে 10 থেকে 15% কপার সালফেটের দ্রবণ আর 5 থেকে 10% সালফিউরিক অ্যাসিড মিশ্রিত দ্রবণ নিয়ে সেটাকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করতে হবে। এখন আর ক্যাথোড হিসাবে বিশুদ্ধ কপারের পাত আর অ্যানোড হিসাবে অবিশুদ্ধ কপারের দণ্ডকে, মোটা দণ্ডকে নিতে হবে। এখন যখন কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হবে, তখন সেই কপার সালফেটের দ্রবণ Cu++ প্লাস SO4 মাইনাস মাইনাস আয়নে বিশ্লিষ্ট হবে। এখন এই Cu++ আয়ন ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন ক্যাথোডে যায় এবং ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে এবং দুটো ইলেকট্রন গ্রহণ করার পর Cu উৎপন্ন হয় এবং ক্যাথোড পাতের উপর আস্তে আস্তে জমতে থাকে। অপরপক্ষে অ্যানোডে Cu জমতে থাকে, এখানে আবার বলি বিজারণ ঘটেছে। অ্যানোডে এই Cu অ্যানোড পাতের যে মোটা দণ্ড নেওয়া হয় সেখানে থাকা দণ্ডের মধ্যে থাকা Cu অর্থাৎ কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu++ আয়ন উৎপন্ন করে এবং তরলে অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে মিশতে থাকে। এইভাবে বিক্রিয়াটা চলতে থাকে। এইভাবে চলতে চলতে এই অবিশুদ্ধ যে কপারের দণ্ড, সেখানে থাকা কপার আস্তে আস্তে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে মিশে যায় এবং অবিশুদ্ধ কপারে থাকা প্ল্যাটিনাম, সোনা, রূপো এই সমস্ত ধাতুগুলো এই অ্যানোড প্লেটের তলায় জমতে থাকে। তাই এখানে একটা মসলিন কাপড় অ্যানোড প্লেটের তলায় দেয়া হয়ে থাকে, যাতে এই যে মূল্যবান ধাতুগুলো এর মধ্যে কাদার আকারে জমে থাকে। এটা কি এই কাদার আকারে এই মূল্যবান ধাতুগুলো জমে থাকে, একে বলা হয় অ্যানোড মাড বা অ্যানোড কাদা। এরপর আসবো আমরা তড়িৎ লেপনে। তাহলে এখানে যেটা প্রশ্ন, অ্যানোড মাড বা অ্যানোড কাদা কাকে বলে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যা পরীক্ষায় প্রায়। ধাতু নিষ্কাশন, ধাতু পরিশোধন, আমরা এই দুটো তড়িৎ বিশ্লেষণের ব্যবহার করলাম। এরপর আমরা করব আরেকটা তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, সেটা হচ্ছে তড়িৎ লেপন। এই তড়িৎ লেপন জিনিসটা কি না, তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে যদি কোনো নিকৃষ্ট ধাতু বা কোনো সংকর ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে উৎকৃষ্ট মানের কোনো ধাতু নিরবিচ্ছিন্ন অতি পাতলা আস্তরণ দেয়ার পদ্ধতিকেই বলা হয় তড়িৎ লেপন। এই তড়িৎ লেপন পদ্ধতিতে আমরা যে সৌন্দর্য ঘটিত যে জিনিসগুলো দেখি আমরা, সেগুলো তড়িৎ লেপন পদ্ধতিতে আমরা করে থাকি। ধরো কোনো একটা তোমরা চামচ, এমনি যে বাজারে কিনতে পাওয়া যায় লোহার চামচ, সেই চামচের উপর তোমাদের ইচ্ছে হলো যে তোমরা এর উপর একটা রূপোর আস্তরণ দেবে, অর্থাৎ রূপোর চামচ তোমরা তৈরি করবে। তো তখন তোমরা কি করবে না, এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে গিয়ে রূপোর একটা তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ পটাশিয়াম আর আর্জেন্টো সায়ানাইড নিয়ে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডকে তড়িৎ বিশ্লেষ্য রূপে নিতে হবে এবং
ক্যাথোড রূপে ওই লোহার চামচকে নিতে হবে, এবং রূপোর প্রলেপ দিতে হলে রূপোর একটা বিশুদ্ধ রূপোর পাতকে অ্যানোডে রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, অ্যানোড তড়িৎদ্বার ক্ষয় হতে থাকবে এবং সেটি ওই লোহার চামচের উপর আস্তরণ পড়তে থাকবে, রূপোর আস্তরণ পড়তে থাকবে এবং সেটাকে দেখে রূপোর চামচ বলেই মনে হবে। এখানে একইভাবে যদি তোমরা যদি বলো না রূপোর না সোনার প্রলেপ দেওয়া হবে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে পটাশিয়াম অরোসায়ানাইড কে ব্যবহার করতে হবে, আর ক্যাথোড রূপে ওই চামচকে ব্যবহার করতে হবে যার উপর আস্তরণ দেয়া হবে, আর অ্যানোড রূপে বিশুদ্ধ সোনার পাতকে ব্যবহার করতে হবে। এই মোটামুটি তোমাদের, এছাড়াও তুমি বলতে পারো যে নিকেলিং করা হবে, অর্থাৎ নিকেলের আস্তরণ দেওয়া হবে, তখন ওই NiSO4 নিকেল সালফেটের অ্যাসিডীয় দ্রবণ নিতে হবে এবং নিকেলকে অ্যানোড রূপে এবং যার উপর আস্তরণ দেবে তাকে ক্যাথোড রূপে রাখতে হবে, তাহলে তোমরা নিকেলের আস্তরণ ওই পদার্থের উপর দিতে পারবে। এখন এই চ্যাপ্টারের যে সম্ভাব্য প্রশ্ন সেগুলো সম্পর্কে আমি একটু আলোকপাত করতে চাই। প্রথমেই বলি যে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, এটা প্রথমেই জানা প্রয়োজন। এছাড়া এটা থেকে খুব যে বড় প্রশ্ন আসে সেরকম নয়, তবে তোমাদের ভৌত বিজ্ঞানে তো সর্বোচ্চ নাম্বার 3, এখানে 3 নাম্বারের প্রশ্ন কিন্তু আসে নাও নয়, আসে। সেখানে এই যেমন তড়িৎ বিশ্লেষণেই আমি এখন বললাম যে লোহার চামচের উপর সোনার প্রলেপ দিতে বা রূপোর প্রলেপ দিতে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। ক্যাথোড রূপে, অ্যানোড রূপে এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কি কি ব্যবহার করা হয় এগুলো কিন্তু মাধ্যমিকে প্রায়ই আসে। এছাড়া অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়, বা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়া, ভালো করে এগুলো করতে হবে। আর যেগুলো করতে হবে সেটা হচ্ছে ওই কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, এটা করতে হবে। অ্যানোড মাঠ কাকে বলে এটা করতে হবে। এই মোটামুটি এইখান থেকে সম্ভাব্য এই প্রশ্নগুলো থাকে। এছাড়া শর্ট কোশ্চেন হিসাবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য এগুলো কাকে বলে বা তার উদাহরণ, এগুলো মোটামুটি জানা। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে এসে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।